পূর্বাঞ্চলে প্লট দুর্নীতি মামলা, হাসিনা রেহানা টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। $2 বিলিয়ন রিজার্ভ চুরির পরিকল্পনা ছিল ফ্যাসিস্ট সরকারের, জানালেন আইন উপদেষ্টা। উদ্যোক্তাদের আপত্তি সত্ত্বেও শিল্প খাতে বাড়ল গ্যাসের দাম, চলতি মাস থেকেই কার্যকর। বাংলা নববর্ষ বরণে প্রস্তুত দেশ, নিরাপত্তার ঝুঁকি নেই, চৈত্র সংক্রান্তিতে বর্ণিল আয়োজন। বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহালের সিদ্ধান্ত। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। সংবাদ আরও থাকছে। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এগিয়ে চলার প্রত্যয়, 21 রজত জয়ন্তীতে চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা ও রেহানার 2 সন্তান টিউলিপ সিদ্দিক ও রেদওয়ান মুজিব সিদ্দিক ববি সহ 53 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। আসামিরা পলাতক থাকায় এই পরোয়ানা জারি করা হয়েছে। আকবর হোসেন সুমনের রিপোর্ট। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলে 60 কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদকে দাখিল করা 8টি অভিযোগের সূত্র ধরে দায়ের হয়েছে 6টি মামলা। ঢাকা মহানগর আদালত মামলার অভিযোগপত্র গ্রহণ করে শেখ হাসিনা সহ 53 জনের বিরুদ্ধে জারি করেছে গ্রেফতারি পরোয়ানা। পলাতক হিসাবে তিনি এই মামলা যদি তিনি নির্ধারিত সময়ের মধ্যে বিজ্ঞ আদালতে যদি তিনি হাজির না হয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না নেন, তাহলে তার অনুপস্থিতিতে বিচার কার্যক্রম শুরু করা হবে। এর আগে প্লট দুর্নীতির আরেকটি মামলায় শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে গত 10 এপ্রিল গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়। রাজুকের যে নির্ধারিত ফর্মে আবেদন করতে হয় সেই ফর্মে আবেদন করা হয় নাই। এইভাবে নামমাত্র একটি দরখাস্ত দিয়ে অবৈধভাবে এই মামলায় রেহানা সিদ্দিক এবং আরেকটি মামলায় তাজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক, প্রত্যেকের নামে 10 কাঠা একটি প্লট এইটা তারা বরাদ্দ নেয়। গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 27 এপ্রিল দিন ধার্য করেন আদালত। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে $2 বিলিয়ন চুরির পরিকল্পনা করা হয়েছিল বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বলেন, এটি করতে পারলে বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দেওয়ার সম্ভাবনা ছিল। দুপুরে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এখন পর্যন্ত রাজনৈতিক হয়রানিমূলক 7,184টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। বিস্তারিত মফিউর রহমানের রিপোর্টে। 2016 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির ঘটনা ঘটে। আইন উপদেষ্টা বলেন, $2 বিলিয়ন চুরির পরিকল্পনা করা হলেও হ্যাকাররা শেষ পর্যন্ত হ্যাকিংয়ের মাধ্যমে $88 মিলিয়ন চুরি করতে সক্ষম হয়েছিল। $2 বিলিয়ন যদি বাংলাদেশ ব্যাংক থেকে চলে যেত, আজকে আমরা বোধহয় দুর্ভিক্ষ বা প্রায় দুর্ভিক্ষ অবস্থায় পড়তাম। ওই ঘটনার সঙ্গে বাংলাদেশের যারা জড়িত তাদের বাঁচানোর নির্দেশনা দিয়েছিল বিগত ফ্যাসিস্ট সরকার। এটার তদন্ত করতে গিয়ে তৎকালীন সরকারের আমলে সীমাহীন গাফলতি করা হয়েছে। সুনির্দিষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছিল সিআইডি থেকে, আমরা যেটা জানেছি বাংলাদেশ ব্যাংকের যারা এটার সাথে ইনভলভ আছে তাদের নাম যেন অভিযোগপত্রে না দেওয়া হয়, এই ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল তাদেরকে। উপদেষ্টা বলেন, গত 15 বছরে রাজনৈতিক বিবেচনায় দায়ের করা মামলার সংখ্যা 50,000-এর বেশি। এর মধ্যে 7,184 মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। 7,184টি মামলা
আইন মন্ত্রণালয় থেকে প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। মাগুরায় ধর্ষণের পর চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশু আসিয়ার বিচার নিয়েও কথা বলেন আসিফ নজরুল। আমরা আশা করছি চার্জশিটটি আজকে দাখিল করা হবে এবং আপনারা জানেন আমরা আইনগত যে পরিবর্তন এনেছি, পরিবর্তনের পর এই চার্জশিট দাখিল করার পর 90 দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করতে হবে। তবে আমরা যেহেতু ফরেনসিক রিপোর্ট পেয়েছি, ডিএনএ রিপোর্ট পেয়েছি, ডিএনএতে যেহেতু আলামত মিলেছে, আমার ধারণা এই বিচার কার্য এর চেয়েও আরও অনেক দ্রুত গতিতে শেষ হবে। মডেল মেঘনা আলমকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে সেটি ঠিক হয়নি বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, সেটা সঠিক হয় নাই। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। উদ্যোক্তাদের আপত্তি সত্ত্বেও গ্যাসের দাম গড়ে 33% বাড়ল। শিল্পে প্রতি ঘনমিটার গ্যাসের দাম 30 টাকা থেকে বাড়িয়ে 40 টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। গ্যাসের দাম বেড়েছে ক্যাপটিভ পাওয়ারেও। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি জানিয়েছে গ্যাসের নতুন দর চলতি এপ্রিল মাসের বিল থেকেই কার্যকর হবে। তৌহিদুর রহমানের রিপোর্ট। হাসিনা সরকারের 15 বছরে দেশে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের কার্যকর কোনো উদ্যোগ ছিল না। এলএনজি আমদানি করে কমিশন বাগিয়ে নেওয়া ছিল হাসিনা ঘনিষ্ঠদের প্রধান লক্ষ্য। তবে ডলার সংকটে ক্ষমতা হারানোর শেষ দিকে এলএনজি আমদানিও বাধাগ্রস্ত হয়। সংকটে পড়ে দেশের শিল্প খাত, যা এখনও কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখার উদ্যোগ নিয়েছে। তবে দ্রুত সময়ে গ্যাস অনুসন্ধান ও উত্তোলন সম্ভব না থাকায় এখনও এলএনজি আমদানি ভরসা। এমন বাস্তবতায় গ্যাসের দাম সমন্বয়ের পথে হাঁটল সরকার। ব্যবসায়ীদের আপত্তি সত্ত্বেও শিল্প ও ক্যাপটিভ পাওয়ারে দাম বাড়ল গড়ে 33%। অংশীজনের বক্তব্য এবং বাস্তব অবস্থা বিবেচনায় কমিশন নতুন প্রতিশ্রুত ও বিদ্যমান গ্রাহকের জন্য, বিদ্যমান বলতে যারা অনুমোদিত লোডের চেয়ে বেশি ব্যবহার করবে, তাদের জন্য প্রস্তাবিত যে 150% বৃদ্ধি ছিল তার পরিবর্তে আমরা 33% প্লাস মাইনাস বাড়ানোর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। বিআরসি চেয়ারম্যান জানান, শিল্পে ব্যবহৃত গ্যাসের দাম ঘনমিটার প্রতি 30 টাকা থেকে বাড়িয়ে 40 টাকা করা হয়েছে। পাশাপাশি ক্যাপটিভে 31.75 টাকা থেকে বাড়িয়ে 42 টাকা নির্ধারণ করা হয়েছে। বর্ধিত ব্যয় মোকাবেলার জন্য পেট্রোবাংলা এবং তার অধীনস্থ বিতরণ কোম্পানিগুলি গত জানুয়ারি মাসে তারা গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য বিশেষ করে নতুন প্রতিশ্রুত এবং বিদ্যমান যারা অনুমোদিত লোডের চেয়ে বেশি ব্যবহার করবে তাদের জন্য গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য প্রস্তাব প্রেরণ করে। নতুন শিল্পের পাশাপাশি এখন যারা অনুমোদিত লোডের বেশি গ্যাস ব্যবহার করছেন সেসব শিল্প প্রতিষ্ঠানকেও 30 টাকার পরিবর্তে 40 টাকা দরে বিল দিতে হবে বলে জানিয়েছে বিইআরসি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বাংলা নববর্ষ বরণের অপেক্ষায় পুরো দেশ। রমনা বটমূলে নতুন বছরকে স্বাগত জানানোর সব প্রস্তুতি শেষ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের আনন্দ শোভাযাত্রার কাজও শেষ পর্যায়ে। পুড়িয়ে দেয়া ফ্যাসিস্টের মুখাবয়বও নতুন করে তৈরি হচ্ছে। এদিকে পহেলা বৈশাখে রাজধানীতে থাকছে 3 স্তরের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কড়া নজরদারি। সুমাইয়া খানের রিপোর্ট। রমনা বটমূলে বর্ষবরণের ঐতিহ্যবাহী আয়োজনকে ঘিরে এমন নিরাপত্তা। পহেলা বৈশাখের ভোরে পুরানোকে বিদায় জানিয়ে নতুনের আহ্বানে সর্বস্তরের মানুষের ঢল নামবে এখানে। নিরাপত্তা নিয়ে এবার কোনো ঝুঁকি নেই, বটমূল পরিদর্শনে এসে জানালেন ডিএমপি কমিশনার। ঝুঁকি নাই, আমরা তো ব্যাপক 17,000 18,000 আমরা 18,000 নিরাপত্তা কর্মী পুলিশ অফিসার নিয়ে করতেছি। সাথে র্যাব আছে, বাংলাদেশ আর্মি আছে, এটিইউ আছে এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাও আমাদেরকে সাহায্য করতেছে। এখন পর্যন্ত কোথাও থেকে কোনো এরকম কোনো ঝুঁকির কথা আমাদেরকে জানানো হয় নাই। র্যাব মহাপরিচালক আসেন রমনায়, জানান রমনা বটমূল ছাড়াও টিএসসি, হাতিঝিল সহ নগরীর গুরুত্বপূর্ণ স্থানে সাদা পোশাকেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। আমরা সর্বপ্রকার নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি এবং আশা করি এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সক্ষম হব। আমরা সাইবার ওয়ার্ল্ডেও মনিটরিং করতেছি, যাতে এই সাইবার ওয়ার্ল্ডেও কেউ যাতে এই অনুষ্ঠানের বিষয়ে কোনো প্রকার অপপ্রচার চালাতে না পারে। এছাড়া এই অনুষ্ঠানে ব্যাপক জনসমাগম হয়। সাধারণ মানুষের নিরাপত্তার পাশাপাশি মা, বোন এবং শিশু এবং যারা বয়স্ক তাদের নিরাপত্তা
দিকেও আমরা বিশেষভাবে নজর রাখবো। এদিকে বর্ষবরণে আনন্দ শোভাযাত্রার জন্য ফ্যাসিস্টের অবয়ব মোটিভ পুড়িয়ে দেয় তা আবার নির্মাণ শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। সকল নাগরিক এই শোভাযাত্রাকে সাকসেসফুল করার জন্য ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারাও অংশগ্রহণ করবে। আজকেই শেষ হয়ে যাবে এই কাজ, আজকে রাতের মধ্যে। আমরা সবাই মিলে কাজ করছি দেখে এটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় শুক্রবার রাতে এক ব্যক্তি 2 মিনিটের মধ্যে দুটি মোটিফে আগুন লাগিয়ে চলে যায়। পুলিশ বলছে সোমবারের মধ্যে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন, নানা মত, ধর্ম, রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে সবাইকে পহেলা বৈশাখের সার্বজনীন উৎসবে অংশ নেওয়ারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এদিকে শান্তি ও সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনী সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। সকালে ঢাকার মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। পরে সেখানে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বলেন, সব ধর্ম বর্ণের সম্প্রীতির মাধ্যমে হিংসা বিদ্বেষবিহীন দেশ গড়ে তুলতে সেনাবাহিনী বদ্ধপরিকর। বাংলাদেশ একটা সম্প্রীতির একটা দেশ। এ দেশে হাজার হাজার বছর ধরে সকল ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আমরা শান্তিতে বসবাস করে আসছি। সেটারই একটা প্রতিফলন আজকের এই অনুষ্ঠান। আমরা চাই সবাই একসাথে এখানে সুন্দরভাবে বসবাস করব। সেই উদ্দেশ্যেই আমরা সবসময় কাজ করে যাচ্ছি। এ সময় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারকে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, প্রতিষ্ঠার পর থেকে এটি বৌদ্ধ ধর্মাবলম্বী সহ বাংলাদেশের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অতি প্রাচীন সময় থেকে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হয়েছিল এখানকার বৌদ্ধ বিহারগুলো। এগুলো আমাদের ঐতিহ্য ও সভ্যতার নিদর্শন। শুধু ধর্মীয় আচার ও শিক্ষা নয়, সমাজের জনকল্যাণকর কর্মসূচিরও কেন্দ্র ছিল এদেশের বৌদ্ধ বিহারগুলো। প্রাচীনকাল থেকেই বৌদ্ধ বিহারের অবদানের কথাও তুলে ধরেন তিনি। নানা মত, ধর্ম, রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য। অনুষ্ঠানে বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে তিনি সবাইকে নিজ নিজ রীতিতে শান্তিপূর্ণভাবে বর্ষবরণের আহ্বান জানান। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। শুধু ভবন তৈরিই যেন উন্নয়নের প্রতীক না হয়, এ মন্তব্য করে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, প্রতিটি ক্ষেত্রে বাংলার কৃষি, প্রকৃতি, সংস্কৃতির বাস্তবায়ন করতে হবে। আর মানুষের ঐক্য সংহতির কথাই ধ্বনিত হয় বাংলা সংস্কৃতিতে। এমনটা বললেন বিশিষ্ট দার্শনিক চিন্তক ফরহাদ মজহার। এদিকে চৈত্র সংক্রান্তি উপলক্ষে পুরান ঢাকায় হয়েছে ঐতিহ্যবাহী ঘুড়ি র্যালি। সহকর্মী আরফিন শাওনকে সাথে নিয়ে আদিত্য মামুনের রিপোর্ট। 1431 বঙ্গাব্দের শেষ দিনে শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে প্রথমবারের মতো সরকারি তত্ত্বাবধানে আয়োজিত হল চৈত্র সংক্রান্তি। উপস্থাপন করা হয় একখণ্ড প্রাচীন বাংলাকে। আয়োজনের শুরুতেই বাংলার শেকড় আর মাটির স্পন্দন তুলে আনেন প্রান্তিক কৃষক আর গায়েনরা। ধানের গান, শস্য বীজের গানে উন্মাতাল শিল্পকলা একাডেমি। একে একে পরিবেশিত হয় বাউল ও ভক্তিগান। পরে ষড়ঋতুর বাংলাকে গুরুত্ব দিতে আহ্বান জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। আমাদের দেশটা যে কত সমৃদ্ধ দেশ, এটা বুঝতে হলে প্রকৃতির দান হিসেবে পাই, সে প্রাণ প্রকৃতি রক্ষা করার কাজ যেন আমরা করতে পারি,
চৈত্র সংক্রান্তি আমাদেরকে সেই শিক্ষা দেয়। একই অনুষ্ঠানে কথা বলেন কবি, দার্শনিক ও চিন্তক ফরহাদ মজহারও। বলেন, বাংলা সংস্কৃতির সাথে ব্রহ্মাণ্ডের সম্পর্ক থাকায় তা সাধনায় পরিণত হয়েছে। বিষুব যে অঞ্চল, এটা সূর্য অতিক্রম করে চলে যাচ্ছে এবং এটা সংক্রান্তি, এবং এরপর থেকে বৈশাখ শুরু হবে, নতুন নক্ষত্রের পরিমণ্ডল আমরা প্রবেশ করছি। তাহলে এক গ্রহ থেকে আরেক গ্রহের সঙ্গে সম্পর্ক রচনার সংস্কৃতি হলো বাংলার সংস্কৃতি। এদিকে চৈত্র সংক্রান্তি উপলক্ষে বের হয় ঘুড়ি র্যালি। আয়োজকরা অভিযোগ করেন, পর্যাপ্ত মাঠ, পার্কের অভাবে ক্রীড়া সংস্কৃতি থেকে মুখ ফিরিয়ে বিপথে যাচ্ছে নতুন প্রজন্ম। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। বাঙালির খ্রিস্টীয় সংস্কৃতিকে ধারণ করে নতুন প্রজন্মকে সঙ্গে নিয়েই দেশে সাংস্কৃতিক বিপ্লব ঘটবে। এর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে 21 টেলিভিশন। রোববার রাজধানীর কারওয়ান বাজারে 21 টেলিভিশন কার্যালয়ে প্রতিষ্ঠানটির 25 বছর পূর্তি ও রজত জয়ন্তী উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। 3 দিনব্যাপী বর্ণিল আয়োজনে 21 টেলিভিশন উদযাপন করবে রজত জয়ন্তী উৎসব। আরও জানাচ্ছেন দীপু শিকদার। পরিবর্তনে অঙ্গীকারাবদ্ধ স্লোগানে 2000 সালের 14 এপ্রিল 21-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। নানা চড়াই উতরাই আর বাধার দেয়াল ডিঙিয়ে রজত জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে দেশের প্রথম বেসরকারি টেরেস্ট্রিয়াল ও স্যাটেলাইট টিভি চ্যানেল 21 টেলিভিশন। 25 বছর পূর্তির উৎসবে 21 টেলিভিশন কার্যালয় জুড়ে সাজ সাজ রব। 3 দিন ব্যাপী নানান কর্মসূচিতে ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশে নিজেদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করবে 21 কর্তৃপক্ষ। এই উপলক্ষে 21 কার্যালয়ের সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম তুলে ধরেন রজত জয়ন্তী আয়োজনের বিস্তারিত। বাংলা নববর্ষ আর ইটিভির জন্মদিন, এই 2 দিন মিলে এক জমকালো উৎসবের আয়োজন করেছি আমরা। এই উৎসবে ইটিভিতে 3 দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান ছাড়াও 14 এপ্রিল সারাদিন কারওয়ান বাজারের পেট্রো বাংলার সামনে দিনব্যাপী মেলা, কনসার্ট সহ দেশজ সংস্কৃতির আয়োজন করা হয়েছে বর্ণিল র্যালি। ফ্যাসিস্ট সরকারের পতনের পর এখন কোনো সংবাদ প্রচারের চাপ নেই। নতুন নতুন অনুষ্ঠান আর বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মধ্য দিয়ে আবারও জনগণের আস্থা অর্জন করতে পারবে 21। 5ই আগস্টের পর আমরা একটা নতুন স্বাধীনতা পেয়েছি এবং সত্যিকার অর্থে আপনার এই যে বাক স্বাধীনতা এবং সাংবাদিকতার ক্ষেত্রে একটা বিশাল একটা দ্বার উন্মোচিত হয়েছে। আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের কৃষ্টি এবং সংস্কৃতিকে ভালোবাসি এবং সেটাই আমাদের পরিচয়। এই আদতে আমাদেরকে কাজ করতে হবে সকলে মিলে। এবং আমাদের যে ইয়াং জেনারেশন, দে আর ভেরি মাচ ট্যালেন্টেড। এই যে যারা মিডিয়াতে কাজ করে, যারা বিভিন্ন ধরনের করে, অসাধারণ, কিন্তু তারা অ্যাকচুয়ালি স্কোপ পাচ্ছে না। তাদেরকে যদি ইনভলভ করা যায় তাহলে আমি মনে করি ব্যাপক একটা রেভলিউশন তৈরি করা সম্ভব। 21 টেলিভিশন আমাদের দেশীয় কৃষ্টি সংস্কৃতিকে অগ্রাধিকার দিয়ে কাজ করবে। সব মিলিয়ে আগামীতে দর্শকদের জন্য আরও নতুন কিছু নিয়ে আসার পরিকল্পনার কথাও জানান 21-এর কর্ণধার। কোথাও যদি বলার জায়গা না থাকে, 21 টেলিভিশন ইজ দ্য লাস্ট প্ল্যাটফর্ম। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগ। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহাল করা হবে। উপসচিব নীলিমা আফরোজের সই করা ওই আদেশে এ বিষয়ে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, গণতন্ত্রের কথা বলে উল্টো দিকে চলা, নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করা, এসব মেনে নেবে না জনগণ। জাতীয় প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদের প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। যে নির্বাচনের জন্য, যে ভোটাধিকারের জন্য, যে গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য, যে সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার জন্য এদেশের হাজার মানুষ শহীদ হলেন, গণ অভ্যুত্থান হলো, ফেসিবাদের পতন হলো, সেই নির্বাচন, সেই ভোটাধিকারকে আপনারা অস্বীকার করছেন? কাদেরকে আপনারা উৎসাহিত করছেন?
কোন গণতান্ত্রিক শক্তিকে এই মাঝপথে আপনারা সুবিধা দিচ্ছেন? যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন নীতি বাংলাদেশি অভিবাসীদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। আইনগত প্রস্তুতি, কূটনৈতিক উদ্যোগ ও সম্প্রদায়ের সমর্থনই ভবিষ্যতে দেশটিতে থাকা অভিবাসীদের অধিকার সুরক্ষায় ভূমিকা রাখবে। জাতীয় প্রেসক্লাবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি পরিবর্তন প্রসঙ্গে সংবাদ সম্মেলনে এসব পরামর্শ দেন যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের অ্যাটর্নি মঈন চৌধুরী। যুক্তরাষ্ট্রের ভিসা বাধার মুখোমুখি হলে কানাডা, যুক্তরাজ্য বা অস্ট্রেলিয়ার মতো দেশে শিক্ষাবিদ ও কর্মী ভিসার সম্ভাবনা খতিয়ে দেখারও পরামর্শ দেন এই মার্কিন আইনজীবী। সেই দেশে সে যদি কোনো ধরনের বৈষম্যের শিকার হয় এবং সে যদি কোনো ধরনের থাকার পরিস্থিতি না থাকে, নির্যাতনের শিকার হয়, শিকারের সম্ভাবনা থাকে, তারা আশ্রয় প্রার্থনা করতে পারে, এটা বৈধ। এই ক্ষেত্রে অবৈধ কিছু নাই, কিন্তু ডিপেন্ড করে সে কতটুকু প্রমাণ করতে পারবে। প্রমাণ করতে না পারলে তার অর্ডার অফ ডিপোর্টেশন হয়ে যাবে, সে চলে আসতে হবে। বিদ্যমান মুদ্রানীতি ও কর ব্যবস্থার কড়া সমালোচনা করেছেন ব্যবসায়ী নেতারা। বলেছেন, মুদ্রানীতি বেসরকারি খাতের জন্য বৈষম্যমূলক। নতুন বাজেটকে ব্যবসা বান্ধব দেখতে চান তারা। বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা নিয়ে কর কাঠামো ঢেলে সাজানোরও তাগিদ দেন ব্যবসায়ী নেতারা। আর প্রতিবেশী দেশগুলোর সাথে মিলিয়ে দেশে বৈষম্যহীন কর হার নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। তৌহিদুর রহমানের রিপোর্ট। আসছে বাজেটকে সামনে রেখে রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বারের আলোচনা সভা। ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ ও কর কাঠামো নিয়ে নানা আলোচনা উঠে আসে। দেশে 1,45,00,000 টি আইনধারী রয়েছেন, কিন্তু 2024-25 অর্থ বছরে রিটার্ন জমা দিয়েছেন মাত্র 45 লাখ। ঢাকা চেম্বার বলছে, এতে যারা কর দিচ্ছেন ঘুরে ফিরে তাদের উপরে চাপ বাড়ছে। কর ও মুদ্রানীতিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে বৈষম্য নয়, সামঞ্জস্য প্রয়োজন বলে মনে করেন তারা। ইনভেস্টমেন্ট ছাড়া আমরা যত এখানে আলাপ করছি, এই ট্যাক্স জিডিপি গ্রোথের যে কথা বলছি, এটা কোনোটাই কাজে আসবে না। এবং হোল ট্যাক্সেশনের মডেল হওয়া উচিত, চিন্তা হওয়া উচিত যে বাংলাদেশে আগামী দিনে আমরা ইনভেস্টমেন্ট কীভাবে ডেভেলপ করব। তো আমরা চাই এমন একটা রাজস্ব নীতি, এমন একটা মুদ্রানীতি যেখানে সরকারের জন্য যেভাবে প্রযোজ্য, বেসরকারি খাতের জন্য প্রযোজ্য, আবার রাজস্ব নীতি এবং মুদ্রানীতির ভিতরে একটা সামঞ্জস্য। রাজস্ব আহরণে অটোমেশন ছাড়া বিকল্প নেই মন্তব্য করে এনবিআর চেয়ারম্যান বৈষম্যহীন কর হার নির্ধারণ করা হবে বলে জানান। একটা মেসেজ আপনারা পাবেন যে ব্যবসায়ীদের যে অসুবিধাগুলো হয়, এই পথের বাধাগুলো যতটা সম্ভব সরিয়ে দেওয়া, পলিসি মেজার নিয়ে সেটা আমরা চেষ্টা করবো। আর এই বছর আপনারা যেটা দেখবেন, এই যে কম রেট যাদের আছে, আমরা বলছি না, বৈষম্যহীন মানে সবাই একই রেটে ট্যাক্স দেবে। এই যে কাউকে কমালাম কাউকে বাড়ালাম, এটা হবে না। মোবাইল অ্যাপের মাধ্যমে রাজস্ব আহরণ বাড়ানো সম্ভব হবে বলেও মনে করেন এনবিআর চেয়ারম্যান। যারা দীর্ঘদিন ধরে ট্যাক্স এক্সেমশন ভোগ করছেন। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বিশেষ ক্ষমতা আইনে মডেল মেঘনা আলমের আটকাদেশ কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদির হাইকোর্ট বেঞ্চ 2 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন বিবাদীকে। এদিকে এই ঘটনা সংবিধানের 31 এবং 32 অনুচ্ছেদ পরিপন্থী উল্লেখ করে দেশের 23 জন মানবাধিকার কর্মী প্রতিবাদ জানিয়েছেন। মডেল মেঘনা আলমের সাথে ঘটে যাওয়া ঘটনার স্বচ্ছ তদন্তেরও আহ্বান জানান তারা। গত 10 এপ্রিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে 30 দিনের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আবারও বর্ষবরণ প্রসঙ্গ। নববর্ষকে ঘিরে পার্বত্যাঞ্চলে চলছে বৈশাখী উৎসব। নদীতে ফুল ভাসিয়ে 3 দিনব্যাপী এই উৎসব শুরু হয়েছে পাহাড়ে পাহাড়ে। রাঙামাটিতে মূল বিজুর দ্বিতীয় দিনে রঙিন হয়ে উঠেছে জনপদ। খাগড়াছড়িতে বের হয় মারমা সম্প্রদায়ের বর্ণাঢ্য শোভাযাত্রা। বান্দরবানেও চলছে সপ্তাহব্যাপী সাংগ্রাই উৎসব। পার্বত্য প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাঙামাটিতে চলছে বিজু উৎসব। এদিনের মূল আকর্ষণ 32 থেকে 40 ধরনের বুনো সবজি দিয়ে রান্না করা পাজন। শিশু থেকে তরুণ তরুণীরা পাহাড় মহল্লায় দল বেঁধে ঘরে ঘরে গিয়ে পাজন সহ নানা স্বাদের হরেক রকম খাবার খায়। পাহাড়ি সম্প্রদায়ের বিশ্বাস, অন্তত 7টি বাড়িতে পাজন তরকারি খেলে সকল রোগব্যাধি থেকে মুক্তি মেলে। সবার জন্য মঙ্গল হয়,
এই আর কি, এজন্য সবাই 7টা বাড়িতে অন্তত অ্যাটলিস্ট খাওয়ার চেষ্টা করে পাজনটা। খাগড়াছড়িতে বৈশাখী উৎসবে অনুষ্ঠিত হয় মারমা সম্প্রদায়ের বর্ণাঢ্য শোভাযাত্রা। বর্ণাঢ্য শোভাযাত্রায় মারমা নারী পুরুষ তাদের ঐতিহ্যবাহী পোশাক অলংকার পরে এবং দৈনন্দিন ব্যবহৃত বিভিন্ন সামগ্রী হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। র্যালি শেষে হয় বয়স্কদের পুণ্য স্নান ও বিভিন্ন খেলাধুলার আয়োজন। সংগ্রাম ভয়ানক, সবার জীবনের সুখ শান্তি। র্যালি শেষের পর পানি খেলা হবে, তো আমরা অনেক খুশি। গ্রাম থেকে আগত 100 জন আরো উপরে এই বয়স্কদের গোসল করানো হবে। বান্দরবানে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে পাহাড়িদের প্রাণের উৎসব সাংগ্রাই উদ্বোধন করা হয়। সকালে বান্দরবানে বসবাসরত 11টি পাহাড়ি সম্প্রদায়ের আদিবাসী নারী পুরুষরা নিজস্ব বিভিন্ন পোশাক ও ঐতিহ্যবাহী পরিচ্ছদ নিয়ে র্যালিতে অংশ নেন। আগামী 18 এপ্রিল মৈত্রী পানি বর্ষণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে সপ্তাহব্যাপী সাংগ্রাই উৎসব। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বাংলা বর্ষবরণে সকালে পান্তার সাথে ইলিশ যেন ঐতিহ্যে পরিণত হয়েছে, কিন্তু বৈশাখ ঘিরে ইলিশের দাম আকাশচুম্বী। এদিকে জাটকা সংরক্ষণ ও ইলিশ উৎপাদন বাড়াতে 1 মার্চ থেকে 30 এপ্রিল মেঘনায় সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাজারে ইলিশের সরবরাহ আছে, কিন্তু দাম সাধারণের ক্রয়সীমার বাইরে। দেশের বৃহৎ পটুয়াখালীর পাইকারি মাছ বাজার মহিপুর ও আলিপুরে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2200 থেকে 2500 টাকায়। 700 থেকে 900 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 1600 থেকে 1800 টাকা কেজি দরে। আর 500 থেকে 700 গ্রামের ইলিশ 1000 থেকে 1200 টাকা এবং ছোট ইলিশ 600 থেকে 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে প্রত্যেকটা মাছের দাম দেখতেছি বেশি। এই যে একটা ইলিশ কত, এটা কয়শো গ্রাম, 600 গ্রাম বা 700 গ্রাম, এই ইলিশটার দাম 1100 টাকা দাম নিতেছে। এটা আমরা কেমনি নিয়ে খাবো? 1 কেজি কিনলাম, এতে বেশি অবস্থা নাই। হঠাৎ ইলিশের দাম আকাশচুম্বী হওয়ায় ক্রেতাদের চোখে মুখে বিরক্তির ছাপ। সমুদ্রে মাছের আকাল থাকায় ইলিশের দাম বেশি বলে জানান পাইকারি বিক্রেতারা। ঢাকার কাছে গাজীপুরের বিভিন্ন বাজারে ইলিশ মাছ পর্যাপ্ত থাকলেও দাম সাধারণের সাধ্যের বাইরে। পদ্মার ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে 2800 থেকে 3000 টাকা দরে। অরিজিনাল পদ্মার মাছ, ওইটার দাম বেশি, ওইটা পাওয়া যায় না, ওইটা খুব কম। 500 গ্রাম চাই 1500 টাকা কেজি, আর 400 গ্রাম চাই 4000 টাকা কেজি। চাঁদপুর ও ভোলায় মেঘনার বিস্তীর্ণ এলাকায় চলছে ইলিশ সহ সব ধরনের মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা। এতে প্রভাব পড়েছে ইলিশের দামে। আমাদের ঘাটে কোনো নদীর মাছ বেচা কিনা হয় না, কোনো জাটকা ইলিশ টিলিশ কোনো কিছু বেচা কিনা হয় না। 2 মাস অবসরে দিছে না, এখানে আমরা ফুললে অবসর, এখানে কোনো নদীর কোনো মাছই আমাদের এখানে কেনা বেচা হয় না। জাটকা ইলিশ কিছুই বেচা হয় না। সমার ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রমনায় বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার বিচারে রাষ্ট্রপক্ষের 467 বার সময় নেওয়া ও সাক্ষ্য প্রমাণ না থাকাকেই কারণ হিসেবে দেখছেন আসামি পক্ষের আইনজীবীরা। আর রাজনৈতিক কারণে বিচারের এই দীর্ঘসূত্রিতা বলছেন আইন বিশ্লেষকরা। তবে হত্যা মামলায় হাইকোর্টের রায়ে ন্যায় বিচারের প্রত্যাশা তাদের। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। 2001 সালের 14 এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা চালানো হয়। ঘটনাস্থলেই 9 জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে মারা যান আরও একজন। এই ঘটনায় ওই দিনই রমনা থানায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। 2014 সালের 23 জুন বিচারিক আদালত হত্যা মামলার রায় ঘোষণা করেন। এতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ হুজির শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান সহ 8 জনের মৃত্যুদণ্ড এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এর মধ্যে সিলেটে গ্রেনেড হামলা মামলায় মুফতি হান্নানের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এরপর ডেথ রেফারেন্স এবং আসামিদের জেল আপিল ও ফৌজদারি আপিলের শুনানির জন্য মামলাটি হাইকোর্টে আসে। 3 বার আংশিক শুনানিও হয়। বর্তমানে শুনানি শেষে হাইকোর্টের রায়ের জন্য অপেক্ষমান আছে হত্যা মামলাটি। রাষ্ট্রের উপরে পুরো দায় যে তারা ইচ্ছাকৃতভাবে তাহলে বিচার করেনি। এখানে এইসব দুটো কারণে হয়। সেটা হচ্ছে পলিটিক্যালি যখন আপনি কোনো মামলাকে ঝোলাতে চেষ্টা করবেন, এখানে অন্য কোনো পলিটিক্যাল রাইভালকে যদি আপনি ভিক্টিমাইজ করার জন্য এই মামলাগুলোকে ব্যবহার করার চেষ্টা যখন চিন্তা থাকে আপনার, সেই জায়গা থেকে কিন্তু মামলাগুলোকে দীর্ঘায়িত করে।
মামলার দীর্ঘসূত্রিতার জন্য রাষ্ট্রপক্ষ সময় আবেদন ও সাক্ষ্য প্রমাণ না থাকা সহ বিভিন্ন কারণ তুলে ধরেন আসামি পক্ষের আইনজীবী। বিচারের জন্য বিচার হয় নাই, এখানে বিচার হয়েছে যে সাজা না দিলে কেমন হয়, কে কি মনে করে তাই দিয়ে দেই। এভাবে তো ক্রিমিনাল জাস্টিস সিস্টেম চলে না। ফলে রাষ্ট্র এত বড় ঘটনার আরও অনেক ভালো এভিডেন্স সংগ্রহ করা উচিত ছিল, আরও অনেক সায়েন্টিফিক টুলস টেকনিক্স ব্যবহার করা উচিত ছিল। সেটি তো করতে পারেন নাই, না পেরে যাকে ইচ্ছে তাকেই সাজা দেওয়ার ব্যবস্থা নিয়েছেন। এই জন্যই এই দীর্ঘসূত্রিতা এসে আমাদের সামনে দাঁড়িয়েছে। হত্যা মামলার রায় ঘোষণা হলেও বিস্ফোরক মামলাটি এখনও ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। বর্ষবরণের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রয়াসে বর্ণিল বৈশাখী মেলা ও উৎসব আয়োজন করেছে বসুন্ধরা সিটি শপিং মল। রোববার বৈশাখী মেলা ও উৎসবের উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপ BCDL এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শেখ এহসান রেজা। মেলায় থাকছে বায়োস্কোপ, হাওয়াই মিঠাই, চুরির মেলা এবং দেশি বিদেশি ফ্যাশন ব্র্যান্ড B2 ইনফিনিটি মেগা মল, শিশু পরিবহন, লাইভ শপিং, ভোগ বাই প্রিন্স এবং স্প্ল্যাশ। এছাড়াও বৈশাখী ঐতিহ্যের সাথে সামঞ্জস্য রেখে এই প্রথমবার বিভিন্ন ধরনের দেশীয় খাবারের আয়োজন করা হয়েছে। কেনাকাটা, থিম পার্কে সময় কাটানো এবং মুভি দেখার পাশাপাশি চলবে বৈশাখী উৎসবের বর্ণিল আয়োজন। রকেট গতিতে ছুটছে স্বর্ণের দাম, কোথায় থামবে কেউ জানে না। তবে বৈশ্বিক বিনিয়োগ প্রতিষ্ঠানগুলোর পূর্বাভাস বলছে চলতি বছরেই বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম পৌঁছাতে পারে $3,700। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া বাণিজ্য নীতি এর প্রধান কারণ বলছেন সংশ্লিষ্টরা। চীন যুক্তরাষ্ট্র চলমান শুল্ক যুদ্ধে ইতিমধ্যেই প্রতি আউন্স স্বর্ণের দাম $3,200 মাইল ফলক ছাড়িয়ে গেছে, যার প্রভাব পড়েছে দেশের বাজারেও। প্রতি ভরির দাম এখন 1,63,214 টাকা। আর বৈশ্বিক পূর্বাভাস সত্যি হলে প্রতি ভরি পৌঁছাতে পারে 2 লাখ টাকায়। আরও জানাচ্ছেন সাদিয়া লাবনী। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেই বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। এর মধ্যেই মূল্যবান এই ধাতুটির দাম নিয়ে ভয়াবহ পূর্বাভাস দিল আন্তর্জাতিক খ্যাতনামা বিনিয়োগ প্রতিষ্ঠান UBS এবং কমার্স ব্যাংক। সংস্থা দুটি বলছে চলতি বছরেই প্রতি আউন্স স্বর্ণের দাম পৌঁছতে পারে $3,500। এদিকে চলতি সপ্তাহেই ডয়েচে ব্যাংক তাদের 2025 ও 2026 সালের স্বর্ণের গড় দামের পূর্বাভাস সংশোধন করে যথাক্রমে $3,139 এবং $3,700 নির্ধারণ করেছে। সংশ্লিষ্টদের মতে স্টক মার্কেটে অস্থিরতা, ডলারের দামের পতন ও ট্রাম্পের শুল্ক আরোপের জেরে ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধ বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে স্বর্ণের দিকে ছুটতে বাধ্য করেছে। শুল্ক ছাড়াও কেন্দ্রীয় ব্যাংকের চাহিদা, ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর ইঙ্গিত, মধ্যপ্রাচ্য ও ইউরোপে ভূ রাজনৈতিক অস্থিতিশীলতাও স্বর্ণের মূল্যবৃদ্ধি উস্কে দিয়েছে। সবশেষ শনিবার স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে 1.3% বেড়ে দাঁড়িয়েছে $3,216.48। বুলিয়ান সেশনের শুরুতে যা $3,219.73 সর্বকালের সর্বোচ্চ রেকর্ড ছুঁয়েছে, যা সপ্তাহের জন্য 5% বেশি বেড়েছে। আর ফিউচার মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে 1.9% বেড়ে $3,236 বেচাকেনা হয়েছে। বিশ্ববাজারে স্বর্ণের দামের এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেশের বাজারেও প্রভাব ফেলছে। সবশেষ শনিবার প্রতি ভরি স্বর্ণের দাম 4,187 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 1,63,214 টাকা, যা আজ থেকেই কার্যকর হয়েছে। এই দাম আরও বাড়তে পারে বলছেন সংশ্লিষ্টরা। সাদিয়া লাবনী, একুশে টেলিভিশন, ঢাকা। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। পূর্বাচলে প্লট দুর্নীতি মামলা, হাসিনা, রেহানা, টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। $2 বিলিয়ন রিজার্ভ চুরির পরিকল্পনা ছিল ফ্যাসিস্ট সরকারের, জানালেন আইন উপদেষ্টা। উদ্যোক্তাদের আপত্তি সত্ত্বেও শিল্প খাতে বাড়ল গ্যাসের দাম, চলতি মাস থেকেই কার্যকর। বাংলা নববর্ষ বরণে প্রস্তুত দেশ, নিরাপত্তার ঝুঁকি নেই, চৈত্র সংক্রান্তিতে বর্ণিল আয়োজন। বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহালের সিদ্ধান্ত।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। একুশে সংবাদ দেখুন, সঙ্গেই থাকুন।